সেই টোটোটা আমার চুরি হয়ে গেছে। নামার পরে আমি আমার গাড়িটাকে আর দেখতে পাচ্ছি না। ওখান থেকে আমি থানায় যাই, এখানটা দরখাস্ত লিখে জমা দিই। তো সেইখানেও মোটামুটি 1,30,000 টাকা মতো পাবে। নমস্কার বন্ধুরা, আমি সন্টু। আজকে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা হচ্ছে আমার যে টোটোটা ছিল, তো সেই টোটোটা আমার চুরি হয়ে গেছে। তো সেটা নিয়ে আজকে কথা বলবো। তো চলো বেশি দেরি করবো না, ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, আমার টোটোটা রিসেন্ট আজকে নিয়ে 4 দিন হচ্ছে আমার টোটোটা চুরি হয়ে গেছে। তো কি করে চুরি হলো সেটা নিয়ে আজকে তোমাদের সঙ্গে কথা বলবো। তো গাইস, প্রথমত তোমরা সবাই হয়তো এখনো পর্যন্ত কেউ জানো না, তো আমার ওয়াইফের মেয়ে হয়েছে, মানে আমার মানে মেয়ে হয়েছে। তো সে একটা খুশি, তো টোটোটা চুরি হয়েছে তার জন্য একটা আলাদা দুঃখ। এই দুটো জিনিসের মাঝখানে আমি এখন কিভাবে আছি সেটা একমাত্র আমিই জানি। তো তারপরেও আমি তোমাদের জন্য ভিডিও করছি একটাই কারণ হচ্ছে আমি জানি না যে তোমরা আমাকে কতদূর সাপোর্ট করবে, কিন্তু এখন আমি চাইছি যে তোমাদের পুরো সাপোর্ট আমার দরকার। কেননা এই পরিস্থিতিতে তোমরা ছাড়া আমার মনে হয় না কেউ আমার পাশে এসে দাঁড়াবে। হ্যাঁ, একজন এসে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে অনুপ ভাই। তোমাদের আগেই বলেছিলাম যে আমার সব সময় আমার পাশে থাকে। তো দেখা যাক তো এখন কিভাবে গাড়িটা চুরি হয়েছে সেটাই আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো। তো প্রথমত শুক্রবার দিন, শনিবারে আমার বইয়ের মানে তোমার হচ্ছে হসপিটাল থেকে ছুটি হয়েছে। তো আমি শুক্রবার দিনকে লাস্ট যেদিন, তার আগের দিন যেদিন ছুটি হয়েছে তার আগের দিন আমি আমার বউকে দেখতে গেছিলাম, আমার মেয়েকে আমি দেখতে গেছিলাম। তো জানোই তো, বাবা হওয়ার খুশি একটা অন্যরকম। আমি বাবা হয়েছি, তাই জন্য আমার ভেতরে সেই আলাদা একটা অনুভূতি। তো আমাকে সেই খুশিটা মানে আমি গাড়ি নিয়ে কটা বাজে তখন 3:30 নাগাদ, দুপুর 3:30 নাগাদ আমি ওখান থেকে বাড়ি থেকে বেরিয়েছি। ওখানে ঢুকেছি আমি তখন প্রায় 3:50 বাজে। তো 3:50 আমি ওখানে ঢুকেছি, আর 4টের থেকে গেট খোলে। তো 4টের থেকে 4:30 পর্যন্ত আমার মানে বাচ্চাদের দেখার টাইম, ঠিক আছে। তো আমি সেইভাবেই গেছি। তো 3:50 আমি গাড়িটা রেখে আমি ওখানে গিয়ে জাস্ট কিছুক্ষণ ওয়েট করেছি, তারপরে একবার এসেছি, তখন দেখলাম আমার গাড়িটা আছে। তো তারপরে যখন 4টে বাজে, যখন 2-3 মিনিট বাকি, তখন আমি ওখান থেকে উপরে চলে গেছি। তো উপরে গিয়ে আমার গাড়ির আমি হ্যান্ডেল লক করেছিলাম, আমি গাড়ির চাবি অফ করেছিলাম, করে চাবি আমি নিয়ে সোজা উপরে চলে গেছি। তখন প্রায় 4:01 কি 2 বাজে যখন ওপরে আমি পৌঁছে গেছি। তো ওখান থেকে আমি আমার বউয়ের সঙ্গে দেখা টাকা করেছি। আর সত্যি কথা বলতে গাইস, আমি সেদিনকে মানে মানে আমার কপালটা এতই খারাপ যে সেদিনকে প্রায় 40 মিনিট, মানে আধ ঘন্টার বেশি অ্যাকচুয়ালি নার্সিংহোমে থাকতে দেয় না। তো 40 মিনিট আমি ওখানে ছিলাম, তখন আমাকে কেউ এসে বারণ করেনি যে তোমাদের টাইম ওভার হয়ে গেছে। মানে সব বাড়ির লোকেরাই তো গেছিল, তো কাউকে এসে বলছে না যে টাইম ওভার হয়ে গেছে তোমরা বাইরে যাও। আমি 40 মিনিট আমি উপরে ছিলাম। উপরে থাকার পরে একজন এসে বললো যে তোমাদের টাইম ওভার হয়ে গেছে। তো আমি ভাবলাম ঠিক আছে, টাইম ওভার হয়েছে, যেতে হবে। যাই হোক, একটু মনটা খারাপ হয়েছিল যে এখন মেয়েকে ছেড়ে বউকে ছেড়ে আবার চলে যেতে হবে আমাকে, জানোই তো বাবা হওয়ার যে খুশিটা। তো মনটা খারাপ হয়ে গেছিলো যে নিচে নামলাম। নিচে নামার পরে আমি আমার গাড়িটাকে আর দেখতে পাচ্ছি না, আমার গাড়িটা ওখানে নেই। তো আমি ওখানে 2-4 জনকে জিজ্ঞাসা করলাম। এবার আমি আমার গাড়িটা রেখেছিলাম যেদিকে মানে রাইট সাইড ছিল, কিন্তু ওখানে নো পার্কিং একটা বোর্ড লাগানো ছিল। তো নো পার্কিং এর বোর্ডের পাশে আমার গাড়িটা রাখা ছিল। আর আমি রেখেছিলাম ক্যামেরার থেকে কিছুটা দূরত্বে, মানে ক্যামেরার যে আওতা ছিল তার থেকে একটু দূরত্বে ছিল গাড়িটা, মানে ক্যামেরার ভেতরে ছিল না। তো নো পার্কিং এর পাশে যেহেতু ছিল, তাই জন্য আমি ভেবেছিলাম হয়তো ট্রাফিক, আমাদের ওখানে ট্রাফিকের ওসি বা যারা সব মানে রাস্তার পাশে এরকম নো পার্কিং গাড়ি রাখলে ওরা গাড়িটা নিয়ে ট্রাফিক অফিসে নিয়ে চলে যায়। তো আমি সেটাই প্রথমে ভেবেছিলাম। তো আমি মানে ওখানে সবাইকে জিজ্ঞাসা করলাম যে আমার গাড়িটা দাদা এখানে রাখা ছিল, গাড়িটা কোথায় গেল, গাড়িটার কি ব্যাপার, এরকম আমি সবাইকে জিজ্ঞাসা করলাম। তো ওরা বলছে দাদা আমরা তো খেয়াল করিনি কেউ। এবার ওখানে অত লোকের মাঝখানে ঠিক আছে খেয়াল করিনি, আমি বললাম তার মানে হয়তো পুলিশে নিয়ে গেছে। আমি ট্রাফিক অফিসের সঙ্গে সঙ্গে দৌড়ালাম, ট্রাফিক অফিসে গিয়ে দেখি আমার গাড়ি ওখানে নেই। তো ওখানে আবার আমি রিটার্ন আসলাম। আসার পরে আমি দেখছি যে আমার গাড়িটা, তখন আমার মনে হচ্ছে যে গাড়িটা আমার চুরি হয়ে গেছে। তো আমার মা তো ওখানে ছিল, কারণ আমার মা ওখানে মানে এই কথাটা শুনেই খুব কান্নাকাটি, মানে প্রচণ্ড হারে কাঁদতে থাকলো। মানে এত হারে কান্নাকাটি, মানে আমি জীবনে সত্যি কথা বলতে আমার লাইফে সত্যি কথা বলতে খুবই কষ্ট পেয়েছি আমি সেদিনকে। তো সেদিনকে একদিকে মেয়ে হওয়ার খুশি, একদিকে গাড়ি হারানোর যে দুঃখ, সেটা নিয়ে আমি মানে মানে আমি থাকতে পারছি না। এমন মনে হচ্ছে যে আমার কি একটা জীবন থেকে হারিয়ে গেছে। তো জানি না কি হবে। তো তারপর আমি আমার একটা বন্ধু আছে, ও সিসিটিভি ক্যামেরা কাজ করে, আমিও আগে সিসিটিভি ক্যামেরার কাজই করতাম। তো যাই হোক, আমার ওই বন্ধুটার এক সাহায্যে নিয়ে একটুখানি আমি সিসিটিভি ক্যামেরা জাস্ট 9 মিনিট একটা ফুটেজ পেয়েছি। তো সেই ফুটেজে আমার গাড়িটার কোনো অস্তিত্ব নেই। তো যাই হোক, আমি ওর কথা শুনে আমি থানায় গিয়ে কমপ্লেন করেছি। তো আমাদের থানায় যে আছে চিন্টুবাবু, আমাদের মানে মেজবাবু, যাই হোক থানার সত্যি খুব এক ভালো মানুষ। তো উনি আমাকে বললো যে ভাই, আমি ওনাকে পুরো ব্যাপারটা ঘটনাটা বললাম, ঠিক আছে। তো উনি আমাকে বললো যে ভাই টেনশন করিস না, আমি দেখছি কি করা যায়। তো যাই হোক, তো
তখন ওখান থেকে আমার একটা দরখাস্ত করলাম, দরখাস্ত করে আমি থানায় জমা দিলাম। তো স্যারকে আমি পুরো ঘটনাটা বললাম। সত্যি কথা বলতে গাইস, আমরা খুব একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করি না। আমাদের সত্যি কথা বলতে আমরা খুবই মধ্যবিত্ত পরিবারের ছেলে। মানে 80,000 টাকা আমি লোন নিয়েছিলাম, যার মধ্যে আমার বইয়ের এই প্রেগনেন্সির জন্য, নার্সিং খরচ, এইসবের জন্য টাকাটা নেওয়া। তো আবার গাড়িটাও কিনেছিলাম এক জায়গার থেকে লোন নিয়ে, ক্যাশ টাকাতে কিনেছিলাম, গাড়িটা এক জায়গা থেকে লোন নিয়ে কিনেছিলাম। তো সেইখানেও মোটামুটি 1,30,000 টাকা মতো পাবে। তো এখন কি থেকে কি করব, তো আমার কাছে এখনো মানে ওই 80,000 টাকার মধ্যে এখনো 40 সামথিং আছে আমার কাছে। তো আমি লাস্টে সবাই আমাকে বললো যে তাহলে একটা কাজ কর, এই টাকাটা দিয়ে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি নে। কেননা দেখ, আমার এখন সংসার আছে, একটা ছোট বাচ্চা মেয়ে হয়েছে, আমাকে তো যে করেই হোক চলতে হবে, আমাকে তো কাজ তো করতেই হবে। তাই বাড়ির থেকে সবাই বলছে যে তাহলে একটা গাড়ি কেন, যেহেতু বলছে এখন কাজ তো করতেই হবে, কিছু না কিছু তো একটা করতে হবে, ছেলে মানুষ হয়ে জন্ম নিয়েছি, আমাদের তো আর সুখ নেই কপালে। আমাদের সুখ বলতে কি, এই খাটো, বাড়ির সংসারের কথা ভাবো, ফ্যামিলির কথা ভাবো, এইসব। তো যাই হোক, গাড়িটা আমি কথা এখনো চলছে, দেখা যাক কতদূর কি হয়। তো আবার আমি টোটোই চালাতে হবে, ভিডিও তো এই টোটো ছাড়া আমার তো ভিডিও করতেও পারবো না। যদি একটা বাধা দেওয়ার জায়গায়ও কাজ করি, সেখানে আমার ছুটি নিতে গেলে একটা পারমিশন লাগবে। টোটো চালালে আমি তোমাদের সঙ্গে জয়েন হতে পারবো, আমি তোমাদের ভিডিও করতে পারবো, তোমাদের সঙ্গে আমি অ্যাক্টিভ থাকতে পারবো। তো যাই হোক গাইস, আমি চাইছি, এখন ঠাকুরের কাছে প্রার্থনা করছি ওই গাড়িটাও যেন আমি ফিরে পাই। তোমরাও একটু প্রার্থনা করো যাতে আমি গাড়িটা ফিরে পাই। আর এই গাড়িটা কেনার দেখি চিন্তা ভাবনা নিচ্ছি, যদি গাড়ি কিনতে তো যাবোই, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো সেই ভিডিওটাও। অনুপ ভাইও আমার সঙ্গে যাবে। তো আজকে এটুকুই বলবো। আর যারা যারা গাড়ি টোটো চালাও, আমার ভিডিওটা যারা যারা দেখবা, তাদের মোটরসাইকেল নিয়ে বেরো, সাইকেল নিয়ে বেরো, বা টোটো নিয়ে বেরো, যাই নিয়ে বেরো না কেন ভাই, খুব সাবধান। এই পৃথিবীতে ভাই মানুষ খুব খুব খারাপ। সব মানুষ বলছি না, কিছু কিছু মানুষ আছে খুব খারাপ, যারা কাজ বাজ না করে এরা এই করে করে বেড়ায়, শুধু গরিব মানুষের কিভাবে সর্বনাশ করা যায়। তো যাই হোক গাইস, তোমাদের কাছে এইটুকুনি আমি আশীর্বাদ চাইছি যে আমি যেন আবার মাথা তুলে দাঁড়াতে পারি। একটু সাপোর্ট করো, এটাই তোমাদের কাছে আশা। তো বেশি দেরি করবো না, ভিডিওটা আমি এখানে শেষ করব। ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার প্লিজ।